প্রধান বিরোধী দল জামাতের উপর এবং জামাতের ছাত্র সংগঠনের উপর নিরবিচ্ছিন্ন হামলা করে যাচ্ছে। সাইফুল্লাহ বারী ভাইয়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিল হচ্ছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল। ইউনিয়ন সভাপতিকে নাম সাইফুল্লাহ বারী তাকে কুপিয়ে ছুরি দিয়ে একেবারে উপর্যুপরি আহত করে হত্যাই করেছে। এই স্বাধীন বাংলাদেশে 100 দিনে 405টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে হত্যাকাণ্ড হয়, তাদের গ্রেফতার করা হয় না। বাংলাদেশের সংসদ এখন আসলে আওয়ামী লীগের একটা এক্সটেনশন হয়ে গেছে এবং ক্রমাগত তারা এগিয়ে যাচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়নের দিকে। এই সাইফুল্লাহ বারী হত্যার যদি বিচার না হয়, যদি হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হয়, তাহলে সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের ইস্যুই হইতে পারে সরকার পতনের ডাক। সরকার যদি এর বিচার না করে তাহলে আমরা রাজপথে নামবো, আন্দোলন করব। প্রয়োজনে এই আন্দোলন সরকার হটাও আন্দোলন পর্যন্ত বিলম্বিত হতে পারে। সাইফুল্লাহ ভাইয়ের রক্ত বিচার যেতে দেব না। ছাত্র শিবিরের একজন ইউনিয়ন সভাপতিকে হত্যা করা, যুবদলের এবং প্রকাশ্যে এইভাবে হত্যা করা, সরাসরি হত্যা করাটা কোনো সাধারণ ঘটনা নয়। সাইফুল্লাহ ভাইয়ের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। শহীদের সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সবাইকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সজাগ রয়েছে আধিপত্যবাদের করাল গ্রাস থেকে জনগণের অধিকারকে রক্ষার জন্য। ইসলামী ছাত্র শিবির বাংলার প্রতি ইঞ্চি মাটিকে পাহারা দেবে ইনশাআল্লাহ। আমরা গত নির্বাচনের পর ভারতের চ্যানেলে কিছু সংবাদ পেয়েছিলাম। সেই সংবাদগুলোকে আমরা তখন নানাভাবেই বিশ্লেষণ করেছি। তো আজকে এসে আমরা দেখলাম যে সেই সংবাদগুলো আসলে সম্পূর্ণ সত্য পরিণত হচ্ছে, সম্পূর্ণ সত্য হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছে। ভারতীয় চ্যানেলে তারা যে সংবাদগুলো প্রচার করেছিল সেটি হচ্ছে যে তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ভারতের সহযোগিতা এসেছে এবং ভারতের সঙ্গে তারা 3টি ওয়াদা করেছে। ওই চ্যানেলের শিরোনাম ছিল যে বিএনপি আবারও ভারতের সাথে বেইমানি করবে কিনা, কারণ ভারতের যে সহযোগিতা নিয়ে তারা ক্ষমতায় এসেছে, যে 3টি শর্তে তারা ক্ষমতা এসেছে, সেই 3টি শর্ত পালন করবে কিনা। সেই 3টি শর্তের একটি শর্ত ছিল বাংলাদেশে মৌলবাদীদের ঠেকানো, মৌলবাদীদের নির্মূল করা, শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন করা এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদীরা তথা ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে, উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে তারা যেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে না পারে, এই ব্যাপারে বাংলাদেশ থেকে নিশ্চয়তা দেওয়া। তো আমরা মোটামুটি দেখলাম যে আসলে সকল শর্তই পূরণের পথে এখন বিএনপি, কারণ শেখ হাসিনাকে পুনর্বাসনের কথা বলে আগামী রাজনীতি তথা আগামী নির্বাচন, যেটা স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে, সেখানেই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কথা অলরেডি তারেক রহমানের উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব ডাক্তার জাহেদ উর রহমান ব্যক্ত করেছেন। ভারতের ওয়াদা মোতাবেক ভারতের সঙ্গে মুচলেকা দেওয়া বা কথা দেওয়া যে একটি শর্ত যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করা, সেটির কাজ তারা ভেবে রেখেছেন এবং করতে যাচ্ছেন বা করার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মৌলবাদীদের ঠেকানো। এটাও খুব ভালোভাবে তারা শুরু করেছে। আমরা দেখলাম যে মামুনুল হককে ভয়ঙ্করভাবে ঠেকানো হয়েছে, মানে সেখানে তার একেবারে শতভাগ জিতে যাওয়া আসনটিকে জোৎচুরির মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। এমনকি এটা যে জোৎচুরি এবং এটা যে একেবারে দিবালোকের মতো স্পষ্ট একটা ডাকাতি হয়েছে বা ভোট কেড়ে নেওয়া হয়েছে, এখানে যে আসলে মামুনুল হক জিতে গেছে তার সমস্ত প্রমাণ কিন্তু হাতে আছে, কিন্তু আদালত এই ব্যাপারটাকে আমলেই নেয় নাই। পুনর্গণনার জন্য যে আবেদন করা হয়েছে সেই আবেদনটি পর্যন্ত গ্রহণ করা হয়নি, নির্বাচন কমিশন গ্রহণ করেনি। এটি হচ্ছে ইসলামী শক্তি, খেলাফত আন্দোলন বা মামুনুল হকের যে দল আছে সেই দলের ব্যাপারে খেলাফত মজলিস। তো
তাদেরকে এইভাবে ঠেকানো হয়েছে। জামাত ইসলামীকে ঠেকানো হয়েছে। আমরা দেখলাম যে একজন উপদেষ্টা, সরকারের ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টা ছিলেন, তিনি সৈয়দা রেজওয়ানা, তিনি কিন্তু স্পষ্টই বললেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দিইনি। তো এই যে মেইন স্ট্রিম হতে দিইনি, কিছু আসন দিয়ে তাদেরকে কোনো রকম পার করে দিয়েছি, জনমতের বিরুদ্ধে যে চলে যাবে বলে কোনো রকম দায়সারা করছে, তাদেরকে কিছু আসন দিয়েছে বা মেইন স্ট্রিম হতে দেওয়া থেকে আটকিয়েছে, এই ব্যাপারটা তিনি স্পষ্ট ভাষায় স্বীকারও করেছেন একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে। তো এটা গেল মৌলবাদীদের ঠেকানোর আরেকটা জিনিস। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে ভূখণ্ড ব্যবহার করতে দেয়, একেবারেই দেয়নি, কোনো ধরনের সুযোগই দেয়নি। এর পাশাপাশি আমরা দেখলাম যে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশ সরকার প্রধান, বাংলাদেশ সরকার, বিএনপি সরকার চীনের সঙ্গে তাদের সম্পর্কের যে সখ্যতাটুকু গড়ে উঠেছিল বা পূর্বের সরকারের সঙ্গেও যতটুকু সম্পর্ক ছিল সেটুকু এখন আর এই সরকার রক্ষা করে চলছে না। কারণ ইতিমধ্যে তাদের কাছে মেসেজ গেছে যে শেখ হাসিনা একটা সময় কিছুটা চীনের উপর নির্ভরশীল হওয়ার পর, পদ্মা সেতু করার পর বা সর্বশেষ চীন সফরের কারণে ভারত তার উপর অত্যন্ত রুষ্ট হয় এবং এই রুষ্ট হওয়ার পরেই মূলত তার পতন হয়, এরকম একটা ব্যাপার আমরা মাঠে দেখতে পাচ্ছি। কারণ শেখ হাসিনার ঠিক পতনের আগ মুহূর্তে তিনি চীন সফর করে আসেন এবং এসেই তিনি সেই একটি বাক্য দেন যে রাজাকারের চাকরি কি তাহলে রাজাকারের নাতিপুতিরা পাবে, এবং তার পরপরই দেখলাম যে আমরা পুরো পরিবেশটা সৃষ্টি হলো। তো এই পরিবেশ সৃষ্টিটার পেছনে ইন্ধন ছিল শেখ হাসিনাকে ফেলে দেওয়ার পেছনে কিন্তু ভারতের প্রশ্রয় ছিল। ভারত তার পুরোপুরি শক্তি এখানে নিয়োগ করেনি বা গ্রিন সিগন্যাল তাদের ছিল। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে আহ, আমরা যেটা ভেবেছিলাম যে হয়তোবা জিয়াউর রহমানের পরিবার বা বিএনপি কখনোই পুরোপুরি ভারতের করায়ত্তে চলে যাবে না, ভারতের নির্দেশনায় কাজ করবে না, কিন্তু আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে তারা প্রধান বিরোধী দল জামাতের উপর এবং জামাতের ছাত্র সংগঠনের উপর নিরবিচ্ছিন্ন হামলা করে যাচ্ছে, তাদের উপর নানাভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে ঢাকার 16 আসনে বেশ কয়েকজন নেতার উপর হামলা করেছে এবং ধারাবাহিকভাবে হামলা করে যাচ্ছে বিএনপি। তারপরে মিরপুরের আরো বেশ কয়েকটা আসনে যেখানে প্রতিনিয়ত জামাতের কর্মীদের ওপর হামলা করছে। খুলনায় আমরা দেখলাম যে বাগেরহাট খুলনা ওইদিকে দেখলাম যে খুলনার সমাবেশে যোগ দিতে আসার সময় জামাতের 6 জন কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে, মারাত্মকভাবে আহত করা হয়েছে। এগুলো সবগুলোকে আমরা ছোটখাটো ভেবেছিলাম বা খুব একটা মিডিয়াতে আমরা দেখিনি এগুলো নিয়ে কোনো আলোচনা হতে, ভাইব তুলতে। কারণ জামাত শিবিরকে মারাটা যেন ওই সেই পূর্বের সেই রেওয়াজ অনুযায়ী এখনো যেন এক ধরনের বৈধতা মিডিয়া দিয়ে যাচ্ছে, হত্যাযোগ্য তাদেরকে করে তুলছে। কিন্তু সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে গাইবান্ধায়, শিবিরের একজন নেতাকে, একজন ইউনিয়ন সভাপতিকে নাম সাইফুল্লাহ বারী, তাকে কুপিয়ে ছুরি দিয়ে একেবারে উপর্যুপরি আহত করে হত্যাই করেছে। মোট কথা তাকে চিকিৎসা সেবার সুযোগটুকু পর্যন্ত নিতে দেয়নি। আরেকজনের অবস্থা খুবই সংকটাপন্ন, ইতোমধ্যে তিনি প্রাণত্যাগ করেছেন না কিছুটা সুস্থ হয়েছেন, আমরা এখনো তার আপডেট জানি না। তো এই যে পরিস্থিতিটা তারা তৈরি করলো যে একেবারে এখন বলা নেই কওয়া নেই, প্রকাশ্যে হত্যাই তারা শুরু করেছে এবং এই হত্যাটা করেছে যুবদল। এরপরে আমরা দেখলাম শিবিরের একটা ছেলেকে, জিসান নামের সহকারী আন্তর্জাতিক সম্পাদককে নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দিয়েছে এবং সেই নারী এবং জিসান দুইজনই এখনো পর্যন্ত জনসমক্ষে মানে মানুষের সামনে আসতে পারছে না, কোনো মিডিয়া কর্মী, সাংবাদিক বা আইনজীবীদের সামনে আসতে পারছে না। তাদেরকে সম্পূর্ণ পুলিশের ঘেরাটোপে, আইন আদালতের ঘেরাটোপে এমনভাবে আটকে রাখা হয়েছে যেন তাদের মাধ্যমে কোনো সত্য প্রকাশ হতে না পারে। এবং ওইটা নিয়ে অলরেডি সালাউদ্দিন সাহেব তথা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বলা চলে যে সকল মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি মুখপাত্র, তিনি এটা নিয়ে বেশ কথাও বলেছেন। যদিও এর আগের 300 ধর্ষণ নিয়ে তার কোনো কথা নেই, হত্যাকাণ্ড নিয়ে, আইন শৃঙ্খলার অবনতি নিয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি বক্তব্য দিয়েছেন জিসানের ওই ঘটনা, তাদের সাজানো ঘটনাকে ছাত্র শিবিরের ঘটনা বলে চাপিয়ে দিয়ে জামাত শিবিরের চরিত্র হননের একটা চেষ্টা তিনি করেছেন। তো এই যে ভারত থেকে দেওয়া এজেন্ডা, যে জামাত ইসলামীর সঙ্গে তারা এতদিন আন্দোলন করেছে, যে জামাত ইসলামীকে খালেদা যে বারবার বলেছেন তাদের অপরাধ, তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করেনি জামাত নেতারা, তাদেরকে শুধুমাত্র রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, যে
খালেদা জিয়া যে কথাটি বলে গেছেন, এখন বিএনপি এসে ঠিক অন্য সুরে কথা বলছে এবং ভারতের সুরে কথা বলছে। তো এইরকম ভারতের পেটের ভেতর চলে যাওয়া আরো একটি দল বাংলাদেশে এখন বিরাজ করছে, আর বাংলাদেশের মানুষ সেই অসহ্য যন্ত্রণা ভোগ করছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার বাজেট পেশ করেছে এবং বাজেট পেশের পর আমরা দেখলাম যে সকল জিনিসের দাম হু হু করে বেড়ে গেছে। গতকাল সংসদে হান্নান মাসুদ সে কথাটি, সংসদ সদস্য হান্নান মাসুদ সে কথাটি তোলার পর দেখলাম তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং হান্নান মাসুদ স্পষ্ট ভাষায় বললেন যে প্রধানমন্ত্রী হয়ে তিনি যদি মিথ্যাচার করেন তাহলে সেটা জাতির জন্য লজ্জার। এবং সেই মিথ্যাচারটা ছিল যে বিরোধী দল দ্রব্যমূল্য এবং জ্বালানি তেলের মূল্য, জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়াতে গ্যাসের মূল্য, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রতিবাদ জানিয়েছে। সেই প্রতিবাদটাকে তারেক রহমান সম্পূর্ণ মিথ্যাচার করে বললেন যে জামাত শিবির নাকি মদ এবং সিগারেটের দাম বাড়ানোর প্রতিবাদ করেছে। একজন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী এইরকম ইরেসপন্সিবল মিথ্যা কথা বলতে পারেন, এইটা যে জাতির জন্য লজ্জার, সেই কথাটা হান্নান মাসুদ যখন সংসদে তুলে ধরলেন তখন তেলবাজ কয়েকজন এমপি আবার উঠে দাঁড়ালেন। একজনের নাম জয়নাল আবদিন ফারুক, তিনি বললেন যে প্রধানমন্ত্রী অসত্য বলেছেন, এই কথাটা মিথ্যা। কিন্তু তিনি বলতে পারেন না কোন সব কথাটা মানে বিরোধী দলের সদস্যরা মিথ্যা বলেছে, সেটা আর তিনি উল্লেখ করতে পারলেন না। তাহলে তারা কি এটা যে তারেক রহমান যে কথাটা বলেছেন যে জামাত মদ এবং বিড়ি সিগারেটের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে, এই কথাটা তো মিথ্যা। তার মানে তারেক রহমান তো মিথ্যা বলেছেন। এই কথাটি নিয়ে বারবার তর্ক হলো সংসদে, কিন্তু কেউই বলতে পারলেন না যে আসলে হ্যাঁ তারেক রহমান যে বক্তব্যটা দেন নাই এই কথাটা কেউই বলে নাই। আবার তারা বলছেন তারেক রহমানের বিরুদ্ধে নাকি অসত্য বক্তব্য দেওয়া হয়েছে। তো এই যে এক সংসদে তারা সংসদের রুলস নর্মস এগুলোকে ব্যবহার করে সুন্দর একটা ফ্যাসিবাদ তৈরি করেছেন। বিরোধী দল কথা বলতে চাইলেই বলে এটা বিধিতে নাই, এটা এত ধারায় নাই, এটা সংসদের নর্মসে পড়ে না, এটা অমুক বিধিতে বলতে হবে, নোটিশ দিতে হবে, অর্থাৎ তাদের কথা বলতে দেওয়া হয় না। আবার তাদের যারা বলে যে এটা সংসদের পরিভাষা না, আবার সংসদের বাইরে বলেন, আবার বলে যে এটা শাহবাগ স্কোয়ার না। যেই শাহবাগের কারণে, যে শাহবাগের আন্দোলনের কারণে, যাদের আন্দোলনের কারণে আজকে তারা স্পিকার, আজকে তারা সংসদ সদস্য, আজকে তারা প্রধানমন্ত্রী হলো, সে তাদেরকে আজকে ঠাট্টা করা হয় এটা শাহবাগ স্কোয়ার নয় বলে। এই ধরনের বাংলাদেশের সংসদ এখন আসলে আওয়ামী লীগের একটা এক্সটেনশন হয়ে গেছে এবং ক্রমাগত তারা এগিয়ে যাচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়নের দিকে। অপরদিকে আমরা দেখলাম শুধু যে মানে শেখ হাসিনার আগের রেজিমের পুনরাবর্তন হচ্ছে তাই নয়, বরং তার চেয়েও খারাপ দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। কারণ আমরা দেখলাম যে রংপুরটাকে আলাদা অঙ্গরাজ্য করে প্রদেশ করে সেইটাকে দখলের পায়তারা করছে বাংলাদেশের হিন্দুরা। চৈতালি নামের একজন মহিলা দেখলাম যে বেশ জোর গলায় বললেন যে রংপুরকে আলাদা প্রদেশ করে দিতে এবং হিন্দুদের জন্য। কেন? হিন্দুদের জন্য তো হিন্দু রাষ্ট্র ভারত আছেই। 1947 সালে তো হিন্দুদের জন্য একটা রাষ্ট্র করে দেওয়া হয়েছে, আবার কেন তাদেরকে বাংলাদেশ থেকে আরেকটা প্রদেশ করে দিতে হবে? কেন তারা সেই হিন্দু রাষ্ট্রে না থেকে বাংলাদেশের দিকে আসলো, মুসলিম রাষ্ট্রের দিকে, পাকিস্তানের মধ্যে আসলো কেন? তাদের যদি আলাদা রাজ্যই লাগে, তারা যদি একত্রে বসবাস করতে না পারে, তাহলে তাদের যদি আলাদা রাজ্য লাগে, সেই ব্যবস্থা তো 1947 হয়ে গেছে, আপনারা চলে যান। একজন জুলাই যোদ্ধা নারী এই কথাটা স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ মুসলমানদের না হিন্দুদের, হিন্দু এবং মুসলমানের জন্য যে আলাদা ভূমি, সেই সমাধান 1947 হয়ে গেছে। আজকের এই বিতর্কের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই বিতর্কগুলো আবার সৃষ্টি করছে। আমরা দেখলাম ভারতের দূতেরা এসে, রাষ্ট্রদূতরা এসে, অ্যাম্বাসেডররা এসে বাংলাদেশকে এক করার কথা ভাবছেন, বাংলাদেশের জনগণকে এক করার কথা ভাবছেন। মানে বাংলাদেশটাকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিয়ে তাদের অঙ্গরাজ্য বানাবার কথা তারা মোটামুটি এইভাবেই প্রকাশ করে বেড়াচ্ছেন এবং তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ বাংলাদেশ সরকার আজ পর্যন্ত করছে না। অপরদিকে সাধারণ জনগণ কিন্তু রাস্তায় নেমে আসতেছে এবং আমরা সর্বশেষ যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে শিবিরের সাইফুল্লাহ বারীকে হত্যার পর সারা দেশের জনগণ ক্ষেপে উঠেছে এবং ছাত্র শিবির মোটামুটি বিশাল বিশাল মিছিল করে তারা একটা অবস্থান জানান দিয়েছে এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ নেতৃবৃন্দের যে অ্যাটিচিউড আমরা লক্ষ্য করেছি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি স্পষ্ট বলেছেন এই সাইফুল্লাহ বারী হত্যার যদি বিচার না হয়
যদি হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হয়, তাহলে সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের ইস্যুই হইতে পারে সরকার পতনের ডাক। সরকার যদি এর বিচার না করে তাহলে আমরা রাজপথে নামবো, আন্দোলন করব। প্রয়োজনে এই আন্দোলন সরকার হটাও আন্দোলন পর্যন্ত বিলম্বিত হতে পারে। এখনো পর্যন্ত তিনি সরকার পতনের ডাক দেন নাই, কেবল হুঁশিয়ারি দিয়েছেন। আর একটা স্টেপ বাকি আছে। আমরা দেখতে চাই সাইফুল্লাহ বারীর হত্যায় সরকার কি মোটিভ নেয়, এবং আমরা জানি যে এই হত্যাকাণ্ডের পর শিবির যে মিছিলগুলো করেছে, শিবির যেভাবে এটাকে অ্যাড্রেস করেছে, সাইফুল্লাহ ভাইয়ের রক্ত এ বিচার যেতে দেব না। আমরা ধরে নিতে পারি যে এই সাইফুল্লাহ বারী হত্যার কাণ্ডের পর এই ইস্যুকে কেন্দ্র করেই সরকার পতনের ডাক আসতে পারে। এবং এই সরকারকে আর বেশি দিন যদি ধরে রাখা যায় বা রাখা হয়, বা সরকারকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে বিদ্যুৎ বিল, জ্বালানি তেলের বিল এবং দ্রব্যমূল্য এতটা বেড়ে যাবে যে জনগণ আর এফোর্ড করতে পারবে না, কোনোভাবেই পারবে না। ইতোমধ্যে জনগণের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। আর এমন একটা পরিস্থিতিতে তারেক রহমান এখন আছেন মালয়েশিয়া এবং চীন সফরে। অবশেষে তিনি দেশের বাইরে গেলেন। বহুদিন তিনি দেশের প্রবাসে ছিলেন, যে কারণে হয়তো তার এতদিন বিদেশ সফরের কোনো ইচ্ছাই জাগেনি। কারণ এত বছর বিদেশে থাকার পর আসলে আর কারো বিদেশ ভালো লাগার কথা নয়। তারপরও তিনি রাষ্ট্রীয় সফরে দুটি দেশে গেছেন। জানি না সেখান থেকে তিনি কি বার্তা বয়ে আনবেন, তবে তিনি বিদেশে থাকা অবস্থায় দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিঃসন্দেহে তার জানার বাইরে নয়। যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছেন তাদেরকেও তিনি রেখে গেছেন, এবং তাদেরকে তিনি মোটামুটি প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে গেছেন। বিশেষ করে শিলং সালাউদ্দিন হিসেবে যাকে ট্রল করা হয়, বলা হয়, সে সালাউদ্দিন সাহেবকে তিনি প্রধানমন্ত্রী সফরে গেলে তার দায়িত্ব দিয়ে গেছেন, এবং তার অধীনে আমরা দেখলাম আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বিশেষ করে ছাত্র শিবিরের একজন ইউনিয়ন সভাপতিকে হত্যা করা, যুবদলের, এবং প্রকাশ্যে এইভাবে হত্যা করা, সরাসরি হত্যা করাটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা শুধু বিএনপি একা করেছে ব্যাপারটা এমন নয়। এর সঙ্গে তাদের যে মদতপুষ্ট রাষ্ট্রটি আছে, তাদের সহযোগিতা করার মতো যে রাষ্ট্রটি রয়েছে, যাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ক্ষমতায় এসেছে বলে আমরা এতদিন ধরে সন্দেহ করে আসছিলাম, আজকে সেই প্রমাণটি তারা এই ঘটনার মধ্য দিয়ে দিলেন। কারণ ছাত্র শিবিরের সে ছেলেটির কোনো অপরাধ ছিল না, কোনো ধরনের সংঘর্ষ ছিল না। একটা স্কুল কমিটি নিয়ে তারা বাড়াবাড়ি করেছে, সেটাও আবার জামাতের সঙ্গে বাড়াবাড়ি করেছে। সে বাড়াবাড়ির ঘটনায় ছাত্র শিবিরের ছেলেরা গেছে শুধুমাত্র মানে তাদের উপর যেন কোনো ধরনের নির্যাতন করতে না পারে, জুলুম করতে না পারে, সেই ব্যাপারটা দেখার জন্য। এবং সেই ব্যাপারটাও শেষ, সবকিছু শেষ। এই ছেলেগুলো গিয়ে কয়েকজন মিলে এক জায়গায় গরমের মধ্যে একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য একটা কনফেকশনারিতে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে এসে তাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। আর কিছু বেশ্যাবৃত্তির পয়সা চলা কিছু পত্রিকা এই সংবাদটাকে যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ বলে প্রচার করেছে। ওদের যদি জন্মের ঠিক থাকে, আমরা দাবি করব যা শিবিরের সঙ্গে যে যুবদলের সংঘর্ষ হয়েছে তার একটা প্রমাণ দিই। একটা কনফেকশনারিতে কিছু ছেলে দাঁড়িয়ে খাওয়ার জন্য অপেক্ষা করছিল, কিছু খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় অতর্কিত হামলা করেছে যুবদল। সেই কথাটাকে যে বা যারা এবং যে ব্যক্তিরা এটাকে যুবদলের সঙ্গে সংঘর্ষগুলো প্রচার করেছে, তাদের জন্ম নিয়ে আমাদের সন্দেহ তৈরি হয়েছে। কারণ এইরকম ডাহা মিথ্যাচার কোনো ভদ্র ঘরের সন্তান, কোনো সাংবাদিক করতে পারে না। এই সাংবাদিকরাই ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছে, প্রলং করেছে এবং ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। আবারও সেই সাংবাদিকরা এই মাথায় বসে ফ্যাসিবাদের একটা চূড়ায় বসে তারা আবার সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। যদি এই চেষ্টা অব্যাহত থাকে, অবিলম্বে সরকার পতনের ডাক আসবে। সেটি আমরা শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের ভাষায় বক্তব্যে স্পষ্ট শুনতে পেরেছি, এবং আমরা তাকে বিশ্বাস করি যে হইতে পারে যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই সরকার পতনের ডাক আসবে। সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না ঘটাতে পারে, তাহলে তার বিদায় নেওয়াটাই সমীচীন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।